আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীত প্রণয়াশক্তি পর্ব ২১। লিখেছেন সুরাইয়া রাফা। ঈশান কোণে মেঘ ডাকছে, আকাশ জুড়ে বুনো মহিষের পাল। পরন্ত বিকেলে কাল বৈশাখীর স্পষ্ট পূর্বাভাস। চারিদিকের ঘূর্ণি বাতাসে ধুলোবালির ঝড় উঠেছে যেন। তবে তকতকে পিচ ঢালা ফ্রন্ট ইয়ার্ড আর সুসজ্জিত বাগান বিলাসের পাঁচিল পেরিয়ে সেই ধুলোবালির ঝড় খুব একটা প্রবেশ করতে পারে না কৃত্তিককুঞ্জের আলিশান বাড়িতে। ফ্রন্ট ইয়ার্ডে ছোট্ট লেকের পাশ ঘেঁষে যে গোলাকার বৈঠকখানা বাঁধানো, সেখানেই চেলাপেলা নিয়ে দলের মিটিংয়ে ব্যস্ত সময় পার করছে রেজা। ঢাকা দক্ষিণের সহসভাপতির পদ লাভ করার পর থেকে ভারী ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় রেজার সময়কাল। সত্যি বলতে এই বাড়ির পূর্বপুরুষদের রাজনৈতিক কর্তৃত্ব আর নাম ভাঙিয়ে রেজার এত দুরাশা। সেই হিসেবে প্রমাণস্বরূপ এ বাড়ির সুবিশাল বৈঠকখানায় প্রায়শই বসে রেজার রাজনৈতিক আসর। ও যে এই বাড়িরই কুটুম সেটা বোঝাতে হবে তো সবাইকে। আলোচনা তখন মাঝপথে একের পর এক নিজেদের বক্তব্য পেশ করছে দলের সদস্যরা। ঠিক সে সময়ে বাগানে বিলাসে ঘেরা বিশাল গেটের ক্যাচক্যাচ আওয়াজে খুলে যেতেই সবার দৃষ্টি গিয়ে ঠেকল সেদিকে। কার দিয়ে উবারের ভাড়া মিটিয়ে মাত্রই বাড়িতে প্রবেশ করেছে সানগ্লাস পরিহিত লম্বার মতো এক অচেনা সুদর্শন যুবক। তার প্রতিটি পদধ্বনিতে উপচে পড়া কর্তৃত্ব আর আভিজাত্য। হাঁটার তালে তালে চওড়া কাঠটা ক্রমশ দুলে উঠছে। দেখে মনে হচ্ছে কোনো গ্লোবাস সুপারস্টার মাত্রই গুরুত্বপূর্ণ শট শেষ করে শুটিং সেট থেকে বেরিয়ে এসেছে। এহেন ম্যানলি হাঁটা চলা পেছন থেকে যে কেউ দেখলে নিষ্প্রভ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। অচেনা কাউকে এভাবে হুট করে বাড়িতে প্রবেশ করতে দেখে রেজার একজন বিশ্বস্ত ভৃতা এগিয়ে এসে বিরক্ত কণ্ঠে শুধালো, কে আপনি? কি চাই? কৃত্তিক হাঁটার গতি ধীর করে গম্ভীর গলায় বলল, গেট আউট। লোকটা এবার চড়া হয়ে এগিয়ে এসে কৃত্তিকের পথ আটকে দাঁড়িয়ে বলল, বলেছি তো পরিচয় না দিয়ে ওদিকে যাওয়া যাবে না। লোকটার কথা বলতে বাকি, চোখের সানগ্লাসটা খুলে ওর গালে সাপটে চর বসিয়ে দিতে দেরি হলো না কৃত্তিকের। অকস্মাৎ শক্ত জিম করা হাতের চপেটাঘাতের ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ঘুরে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়ল লোকটা। কৃত্তিক পুনরায় সানগ্লাসটা চোখে চড়িয়ে নির্বিকার ভঙ্গিতেই বলল, এটাই আমার পরিচয়। বাড়ি বয়ে সেই নিজের লোকের উপর হঠাৎ আক্রমণ দেখে রেগেমেগে বেশ ক্ষিপ্ত গতিতে এগিয়ে এলো রেজা। কৃত্তিকের দিকে এগিয়ে আসতে আসতে গাঢ় গলায় বলল, আমার লোকের গায়ে হাত তুলিস কে তুই? আমাকে চিনিস? আমি হলাম সহসভা। রেজার কথা পুরোপুরি শেষ হওয়ার আগে ওর বাম গালে আছড়ে পড়ল তীব্র কষাঘাত। হঠাৎ থাপ্পড়ের তাল সামলাতে না পেরে রেজা নিজেও ঘুরে গিয়ে মুখ থুবড়ে পড়ল শুকনো চৌচির মাটিতে। নিজেদের নেতাকে এমন বলিষ্ঠ থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়ে যেতে দেখে হকি স্টিক নিয়ে এগিয়ে আসতে গিয়েও ভয়ত ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল দলের অন্য ছেলেগুলো। এদের কাণ্ডে তড়াক করে কৃত্তিকের মাথায় রক্ত উঠে গিয়েছে। পা রাখার সঙ্গে সঙ্গে নিজের বাড়িটাকে চিড়িয়াখানার মতোই অদ্ভুত লেগেছে ওর নিকট। মস্তিষ্কে দমে থাকা সুপ্ত রাগটা হুট করেই চড়া হয়েছে চোখের সামনে মুখ থুবড়ে পড়া থাকা রেজার উপর। আজ এই সহসভাপতির তো একটা হেস্তনেস্ত করেই ছাড়বেও। যেই ভাবা সেই কাজ, ছেলের পেলেদের হাত থেকে হকি স্টিক ছিনিয়ে এনে ইচ্ছে মতো রাগ ঝাড়ছে রেজার উপর। কৃত্তিক যখন হকি স্টিকের শক্ত প্রহারের ফাটিয়ে ফেলছিল রেজার শরীর, ঠিক তখনই চোখের সামনে হাজির হয় আনজান করতে থাকা চূর্ণ বিচূর্ণ একজোড়া অসহায় চোখ, যা দেখে পুরোপুরি থেমে যায় কৃত্তিক। হাতের হকি স্টিকটা ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে, তারপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। নিজে আঘাতপ্রাপ্ত হয় অন্য একজনের আত্মাকে যন্ত্রণায় পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। বালাইশাট কৃত্তিক তাতে সফল হয়েছে। ওরও কষ্ট পেয়ে সদর দরজার সামনে হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে কাঁদছে। মনে হচ্ছে ওরা কৃত্তিককে নয়, প্রতিটা আঘাত ওর হৃদয়ে করছে। শেষমেশ দ্বিতীয় গাড়িটা গেট দিয়ে ঢুকতেই ঝামেলা অবসান হলো। গাড়ি থেকে একে একে নেমে এলো সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন আর প্রত্যয়।
কৃতিক ভারী পা ফেলে সদর দরজার কাছাকাছি আসতেই অরু এগিয়ে এসে ওর ক্ষতস্থানের দিকে হাত বাড়িয়ে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠে বলল, কেন করলেন এমনটা? আমাকে কাঁদাতে খুব ভালো লাগে তাই না? কৃতিক জবাব দেওয়া তো দূরে থাক, বরং অরুর ছোঁয়ার আগে ওর থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়ায়। ওর এহেন কাণ্ডে ওর বিস্মিত হয়ে বলল, কি হয়েছে আপনার? আমাকে চিনতে পারছেন না? অরুর প্রশ্নের বিপরীতে কৃতিক কোনরূপ জবাব দেওয়ার আগেই ওদিক থেকে সায়র এগিয়ে আস্তে আস্তে সম্মোহীন হেসে বলল, আরে মিস এলোকেশি, আবার দেখা হলো আমাদের। দেখলে তো কেমন তোমার টানে চলে এলাম। কথায় কথায় সায়র খেয়ালই করেনি কৃতিক যে ওর দিকে তখন থেকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন খেয়াল করলো তখন সঙ্গে সঙ্গে গলা খাদে নামিয়ে মুখ কাচুমাচু করে মেকি হেসে বলল, না মানে তোমাদের দেশের মানুষের টানে। কি ভালো মানুষ তোমরা বাবা গো, আসার সঙ্গে সঙ্গে কেমন মারামারি দিয়ে আপ্যায়ন করে নিলে। তাই না জেকে? কৃতিক একইভাবে দাঁড়িয়ে আছে। ওদিকে এলিসা এগিয়ে এসে অরুকে দেখা মাত্র চমকে উঠে বলল, শরীরের এ কি হাল হয়েছে তোমার অরু? খাওয়া দাওয়া করো না নাকি? এভাবে শুকিয়ে গেলে কেন? এলিসার কথায় মাথায় কৃতিক সাবধানে আর চোখে একবার অরুর আগাগোড়া পরখ করলো। ওদিকে অরু কারো কথার কোনোরূপ উত্তর না দিয়ে চোখ মুছতে মুছতে দৌড়ে অন্দরমহলের দিকে চলে গেল। অরু চলে গেলে সায়র হতবিম্বল মুখে সেদিকে তাকিয়ে বলল, আরে এত দূর থেকে এলাম, একটুখানি ওয়েলকাম না করে এভাবে দাঁড় করিয়ে রেখে দৌড়ে চলে গেল। এলিসা এক পলক কৃতিককে পরখ করল যে সেই কখন থেকে একইভাবে অরুর যাওয়ার পানে চেয়ে আছে। আর কোনো দিকে নজর নেই বললেই চলে। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দৃষ্টি সরিয়ে সায়রের হাত ধরে ভেতরে যেতে এলিসা বলে, স্বামী স্ত্রীর মান অভিমান পালা চলছে এখানে, চল ভেতরে যাই, এমনিতেও আমাদের ওয়েলকাম করার মতো কেউ নেই। সায়র ভ্রু কুঁচকে ভেতরে যেতে যেতে গম্ভীর মুখে বলল, হ্যাঁ তা তো থাকবেই না, বাড়ির মালিককে দেখতে হবে না, 1 নম্বর হিটলার। আলিশান মহলের বসার ঘরে কয়েক ইঞ্চি গা দাবিয়ে দেওয়ার নরম গতিতে বসে আছে সবাই। কৃত্তিক সেই তখন থেকে পায়ের উপর পা তুলে স্মোক করছে। প্রত্যয় চারদিকে চোখ ঘুরিয়ে পুরো বসার ঘর পর্যবেক্ষণ করে মনে মনে বলল, কৃত্তিক ভাই শুধু শুধু টেনে হিচড়ে দেশে নিয়ে এলো। ওর ভাবনার ছেদ ঘটিয়ে কৃত্তিক ডেকে বলে, আমার কয়েকটা আর্জেন্ট বাইক লাগবে প্রত্যয়। কোন ব্র্যান্ডেরগুলো ইউজ করি তা তো জানোই। বাইরের গ্যারেজটা পরিষ্কার করার ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমার রুমে একটা গেমিং মনিটর পাঠিয়ে দিও মনে করে। সায়র 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকে এক ঝলক চোখ ঘুরিয়ে বলল, ভাই এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? সব কিছুতেই কেমন আভিজাত্যের ছোঁয়া। সায়রের তাল মিলিয়ে এলিসা বলে ওঠে, রিয়েলি জেকে, ইটস অ্যামেজিং, ইউর ফ্যামিলি হ্যাজ ভেরি গুড টেস্ট। ওদের থেকে কিছুটা দূরত্বে ডাইনিংয়ের কাছে দাঁড়িয়ে জাহানারা আর রূপা হা করে ওদের কথা গিলছে। এক পর্যায়ে রূপা তবদা খেয়ে বলল, মা দেখো কি সুন্দর সুন্দর ছেলে, সব বিদেশি। জাহানারার চোখ চিকচিক করে উঠল মেয়ের কথায়। তিনি আবেগ সামলাতে না পেরে এলিসাকে দেখিয়ে বললেন, ছেলে বাদ দে, ওই মেয়েটাকে দেখ কি সুন্দর। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। জাহানারার মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কি কথায় কথায় যেন অর্ণব এগিয়ে গিয়ে এলিসার ঠোঁটে একসাথে কয়েকটা চুমু খেলো। সবার সামনেই সেই চুমুতে আবার পুরো দস্তর সায় দিল এলিসা। যা দেখে এই মুহূর্তে জাহানারার ভিমরি খাওয়ার উপক্রম। তিনি মেয়ের হাত দুটো ধরে হাঁসফাঁস করে উঠে বললেন, রুমারে আমার একটু ধর। এতক্ষণ যাবৎ সেভাবে খেয়াল না করলেও এখন নিজের শার্টের কলার নাড়াতে নাড়াতে জাহানারার উদ্দেশ্যে অর্ণব বলল, এই যে খালা, 1 গ্লাস ঠান্ডা পানি দিন তো, বিটিতে অনেক গরম। ক্যাথলিন একটু ইতস্ত কণ্ঠে ভাঙা ভাঙা বাংলায় বলল, আমিও। জাহানারা একটু জোরপূর্বক হেসে বলল, ইয়ে মানে বাবারা, আমি আসলে এ বাড়ির খালা নই। বাকি কথা শেষ করার আগে কৃতিক প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, বাড়ির কেয়ারটেকার মোকলেস চাচাকে খবর দাও, আমার ফ্রেন্ডসরা যতদিন আছে উনি যাতে একজন ভালো বাঙালি রাঁধুনি রেখে দেয়। ওরা যাতে বাঙালি খাবার দাবারগুলো টেস্ট করতে পারে। আর হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এদেরকে বিদায় করো, আমার মহিলা সার্ভেন্ট পছন্দ নয়। কৃতিকের কথায় অপমান থমথমে হয়ে গেল জাহানারার মুখ। রূপা চুপসানো মুখে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলে, মা কি বলছেন উনি? আমরা নাকি সার্ভেন্ট?
জাহানারা মেয়েকে আশ্বস্ত করে বললেন, চুপ কর, তোর ফুপি ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। কৃতিক এতক্ষণে সোফা ছেড়ে উঠে সামনের কেবিনটার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, এখানে আমার ফেভারিট কিছু শপিস ছিল, কোথায় গেল সেগুলো? জাহানারা তৎক্ষণাৎ নালিশ করার মতো গলা উঁচিয়ে অরুর ঘরের দিকে ইশারা করে বলে ওঠে, ওই যে ওই মেয়েটার ভেঙেছে, শুধু এগুলো না, আরও অনেক কিছু ভেঙেছে। এইটুকু মেয়ের সে কি তেজ! কৃতিক সবাইকে শুনিয়ে বিড়বিড়ালো, আমার বউ তেজ থাকা মাস্ট। প্রত্যয় শোনো। এগিয়ে এসে প্রত্যয় শুধালো, হ্যাঁ ভাই। আগের শোপিসগুলোর মতোই সেম কিছু শোপিস অর্ডার করে দিও, ওগুলো আমার অনেক ফেভারিট। আর হ্যাঁ, একজোড়া করে অর্ডার করে দিও, বলা তো যায় না মহারানীর আবার কখন মুড সুইং হয়। প্রত্যয় হাসোচোখ মাথা নাড়িয়ে সব কিছু নোট করে বলল, ভাই এখন আসছি, অনেক দিন পর ফিরেছি বাড়িতে, সবাই অপেক্ষা করছে। কৃতিক ওর কাঁধের উপর হাত রেখে আশ্বস্ত করে বলল, বিলিভ মি, এখন ফিরে যাচ্ছ, তবে খুব শীঘ্রই সসম্মানে এই বাড়িতে পা রাখবে তুমি। কৃতিকের কথায় স্মিত হেসে দ্রুত পতধ্বনিতে জায়গা ত্যাগ করল প্রত্যয়। বিকালের কালো মেঘ রাত হতেই পরিণত হয়েছে প্রকাণ্ড ঝড়ে। ঝড়ের বেগে চারিদিক প্রবল হাওয়া দিচ্ছে। বাড়িতে বিদ্যুৎ নেই, জেনারেটর জ্বালিয়ে সকলে মিলে রাতের খাবার খেতে বসেছে ওরা। অনেক বছর পরে এমন বৈশাখী ঝড়ের মাঝে টিমটিমে আলোয় টেবিলে হরেক রকমের বাঙালি খাবার দেখে উৎকণ্ঠায় সীমা নেই ওদের সবার। ঘি মাখানো ভাত, আমের ডাল, কুচো চিংড়ি ভুনা, কাতলা মাছের ঝোল, মাংস কষা, শিলপাটায় তৈরি ভর্তা, লাউ পাতার বড়া, আর শেষ পাতে দই মিষ্টি। কতটা আমোদ করি না খাবারগুলো হাতে মেখে উপভোগ করছে ওরা। একটু পর ফ্রেশ হয়ে এসে ওদের মাঝে চেয়ার টেনে বসলো কৃতিক। ওর চোখ দুটো আইপ্যাডে নিবদ্ধ। সেদিকে তাকিয়ে চেয়ার টেনে বসতে বসতে খেয়ালই করলো না যে অরুর পাশে বসেছে। বিকেলের ঘটনা পরে এলিসাই অরুকে বুঝিয়ে শুনিয়ে খাবার খেতে নিয়ে এসেছে। এলিসা বড় আপার মতো, তাই ওর কথা ফেলতে পারেনি। অরুর সহসাই চলে এসেছে ডাইনিংয়ে। চিকন কোমল হাতে প্লেটের মধ্যে কেউ ভাত তুলে দিচ্ছে। ব্যাপারটা দৃষ্টিগোচর হতেই আইপ্যাড থেকে চোখ সরালো কৃতিক। দেখলো অরু ওর পাশে বসে নিজের ছোট ছোট হাত দিয়ে পটু গিন্নিদের মতো করে ওর প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। লম্বা চুলের আড়াল থেকে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা স্পষ্ট জানান দিচ্ছে যে অরু কতটা শুকিয়ে গিয়েছে। কৃতিক সেদিকে এক ঝলক তাকিয়ে হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের কাণ্ডে অরু আচমকা লাফিয়ে উঠল। সায়র খেতে খেতে শুধালো, কি হয়েছে? কৃতিক বেসিন থেকে হাত ধুয়ে উপরে যেতে যেতে বলল, নাথিং। অর্ণব হাঁক ছেড়ে বলল, খাবি না? সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে যেতে যেতে জবাব দিল কৃতিক, খিদে নেই। কৃতিক এভাবে উঠে যাওয়াতে অরু অপমানিত বোধ করল খুব। লোকটা শুধু শুধু ওর সাথে কেন এমন রাগ দেখাচ্ছে কিছুতেই মাথায় ঢুকছে না ওর। কৃতিক কি এমন ভুলের শাস্তি দিচ্ছে ওকে? সবাই এই মুহূর্তে ওর থমথমে মুখের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতে হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় অরু। ওরা দুজন চলে যাওয়ার পরপরই সায়র বিরক্তিতে চিরবিড়িয়ে উঠে বলল, তোর বন্ধু চাইছেটা কি অর্ণব? যার জন্য ইউএসএ বসে ড্রাগ ফ্রাগ নিয়ে যাতা অবস্থা করে ফেলেছে, আর এখন চোখের সামনে পেয়েও তাকে না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। আশ্চর্য। এলিসা ক্যাথলিনের প্লেটে তরকারি তুলে দিতে দিতে বললেন, যে কে নিজের অভিমানটা প্রকাশ করতে পারছে না, কারণ এসব ওর ধাঁচে নেই, যার ফলস্বরূপ ওর সাথে এমন রুড বিহেভ করছে। আই থিঙ্ক সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। ওরই ঠিক করে ফেলবে, কারণ ওই পিচি মেয়ে ছাড়া আর কারোর ধারে না ঘাড়তারা ছেলেটা। এলিসার কথা শুনে অর্ণব খেতে খেতে আমোদের সুরে বলল, জান তুই তো দেখি জাতে মাতাল তালে ঠিক। এলিসা এদিক ওদিক তাকিয়ে কটমটিয়ে বলল, একবার রুমে চল, তারপর তোর হচ্ছে, দাঁড়া। বাইরের ঝড়ের তাণ্ডব ক্ষীণ হয়ে এসেছে। মেঘ ভেজা শীতল বাতাসে দুলদুল করছে চারিপাশ। অন্ধকারে দৌড়াতে দৌড়াতে চিলেকোঠা অবধি চলে এসেছে অরু। বিদ্যুৎ নেই, তার উপর দমকা, তাই অন্ধকারটা একটু বেশি মনে হচ্ছে। অরু যখন চিলেকোঠার ঘরের সামনে এসে হাঁটু ভেঙে বসে তাতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল, তখনই নাকে এসে সুরসুরি দিল চেনা পরিচিত ম্যানলি
স্যান্ডোলিয়ন পারফিউমের সুঘ্রাণ। এই সুঘ্রাণটা ওর বেশ পরিচিত, শুধু পরিচিত বললে ভুল হবে। একটা সময় এই সুঘ্রাণের মিলেমিশে একাকার হয়ে উঠেছিল ওর শরীর। প্রথম নারী সত্তার বিসর্জন হয়েছিল সেই সুঘ্রাণযুক্ত পুরুষের হাতেই। আর এখন এই অন্ধকার চিলেকোঠার আবারও স্যান্ডালউড পারফিউমের সুঘ্রাণে মাতোয়ারা হয়ে ফোপাতে ফোপাতে এদিক ওদিক চোখ বোলাতেই ওরও দেখল মানুষটাকে। অন্ধকারের মাঝে ট্রাউজারের পকেটে হাত গুজে নির্বিঘ্নে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে কৃত্তিক। কৃত্তিকে দেখতে পেয়ে ওরও চট করে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, আমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্যই বুঝি 1000 মাইল দূর থেকে বাড়ি বয়ে এসেছেন? কৃত্তিক কোনো প্রকার জবাব দিল না। কৃত্তিকের নীরবতা ওর মস্তিষ্কটা টকবগিয়ে উঠল। ও 2 কদম এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, কথা বলতে ইচ্ছে করছে না, তাই তো? কৃত্তিক এবারও নিশ্চুপ। ওরও এবার পেছন থেকে কৃত্তিককে টি শার্ট খামচে টেনে ধরে চেঁচিয়ে উঠে বলল, এত যদি অপছন্দ আমাকে, তাহলে ডিভোর্স দিয়ে দিলেই তো পারেন। শুধু শুধু কেন আমাকে এত নরক যন্ত্রণা দিচ্ছেন? কৃত্তিক এবার সিগারেটটা পাইপ এসে ওর দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কলেজায় সাহসটা খুব বেড়ে গিয়েছে দেখছি। এখনই ডিভোর্স চাওয়ার শিখে গিয়েছিস? ডিভোর্স শব্দটা উচ্চারণ করতে একবারও বুক কাঁপলো না তোর? এই কথার জন্য তোর কি হাল করব আমি, সেটা একবারও কল্পনা করেছিস? কৃত্তিকের শান্ত মসৃণ অথচ প্রাণ না সকারেই হুমকির ন্যায় ধারালো কথায় শুকনো ঢোক গিলে 2 কদম পিছিয়ে গেল ওরও। পেছাতে পেছাতে নির্হারা ব্যর্থ পাখির ন্যায় আহত কণ্ঠে বলল, আপনাকে ভালোবাসাটা যে এত যন্ত্রণার তা আগে জানা ছিল না আমার। কৃত্তিক ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এতটুকুতে হাঁপিয়ে উঠেছিস? সারা জীবন আমার সাথে থাকবি কি করে তুই? ওর ঠোঁট উল্টে অভিমানী কণ্ঠে শুধায়, এতদিন দূরে থেকে পোড়াতেন আর এখন কাছে এসে পোড়াচ্ছেন, কেন করছেন এমন? একটু ভালোবাসুন না। আমি আপনার একটুখানি ভালোবাসার পাওয়ার জন্য চাতক পাখির মতো ছটফট করছি। আপনি কি বুঝতে পারেন না? কৃত্তিক এবার পায়ে পায়ে এগিয়ে এসে অরুর গা ঘেঁষে দাঁড়ালো। দমকা হাওয়ার অরুর লম্বা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। খানিক বাদে বাদে উড়ে গিয়ে ঠাঁই দিচ্ছে কৃত্তিকের চওড়া বুকে। অরুকে অবাক করে দিয়ে কৃত্তিক ওর চুলগুলো হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে তাতে নিঃশব্দে নাক ছোঁয়ালো। অতঃপর মুঠো ভর্তি অরুর চুলের সুবাসে লম্বা করে নিঃশ্বাস নিল কৃত্তিক। দুজনার নীরবতায় কিছুক্ষণ সেভাবেই অতিবাহিত হলো। পর মুহূর্তে শুকিয়ে যাওয়া দরুন অরুর বেরিয়ে আসা কলার বনগুলোর দিকে নজর পড়তেই শক্ত হয়ে এলো কৃত্তিকের চোয়াল। ও তৎক্ষণাৎ অরুকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে গটগটিয়ে নিচে যেতে যেতে বলল, ইউ ডিজার্ভ ইট। কাকডাকা ভোরে ঘুম ভেঙেছে সায়রের। সকাল সকাল ঘুম ভাঙার অভ্যাস না থাকলেও ইউএসএ বাংলাদেশের সময় তারতম্যর কারণে রাতে সেভাবে ঘুম হয়নি ওর। রাতে ঘুম না হলেও দুপুরের দিকে হয়তো দেখা যাবে ঘুমের জন্য চোখের পাতা খুলে রাখাই দায় হয়ে পড়েছে। তাই ঘুমে তলিয়ে যাওয়ার আগে সকাল সকালে একটুখানি লেকের আশেপাশে হাঁটতে বেরিয়েছে সায়র। পেছনে অবশ্য ট্র্যাকস্যুট পরে কৃত্তিক আর অর্ণবও বেরিয়েছে, তবে ওদেরকে পেছনে ফেলেই অনেকটা এগিয়ে গিয়েছে সায়র। রাতে ঝড়ের তাণ্ডবে পুরো ব্যাক ইয়ার্ড ভরে গিয়েছে কাঁচা আমে। মহলের চারপাশ থেকে সূক্ষ্ম হাতে সেই আম কুড়াচ্ছে বাড়ির কেয়ারটেকার মোকলেস চাচা। সেখানটায় মোড়া পেতে বসে আছে এলিসা আর ক্যাথলিন ডিএসএলআর এর ক্লিকে কর্মরত মোকলেস চাচার ছবি ধারণ করায় ব্যস্ত, আর এলিসা এটা ওটা প্রশ্ন করায়। মোকলেস চাচাও হাতে চালাতে চালাতে বেশ উৎসুক হয়ে উত্তর দিচ্ছেন এলিসার প্রশ্নের। সায়র হাঁটতে হাঁটতে গেটের কাছে এগিয়ে এসে গেট খুলতে যাবে, তার আগে কেউ একজন গেট খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করে বাড়ির ভেতরে। হুট করে প্রবেশ করায় দুজনের একজনও ঠিকমতো ঠাহর করতে পারেনি। অগত্যাই টাইম টেবিল মিলে যাওয়ার আগন্তুক তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল সায়রের কোলে। সায়রও সিনেমার হিরোদের মতোই দক্ষ হাতে ধরে ফেলল তাকে, ঠিক যেন বল নাচের সেই বিখ্যাত পোজ। আগন্তুকের বিস্ময় বড় বড় হয়ে যাওয়া মার্বেলের মতো চোখের দিকে তাকিয়ে যেন কবি বনে গেল সায়র। হুট করেই সুর ধরে বলে উঠল, এই কাকডাকা ভোরে পথ ভুলে আমার মনের অভয়ারণ্যে এসে উষ্টা খেয়ে পড়ে গেলে কে? কি তুমি অবলা নারী?
শায়রের কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল নীলিমা। তড়িঘড়ি করে পাগল লোকটার কাছ থেকে নিজেকে ছড়িয়ে জামা কাপড় ঠিক করতে করতে নীলিমা বলল, কান খুলে শুনুন বদমাস পুরুষ, আমি মোটেও অবলা নারী নই, আর না আমি পথ ভুলে কোথাও উষ্টা খেয়েছি, বরঞ্চ আপনি এখানে খাম্বার মতো দাঁড়িয়েছিলেন। মহল্লায় নতুন মনে হচ্ছে, তাই নীলিমাকে চেনেন না। ইফটিজিং করতে আসলে না আব্বাজানকে বলে এমন কেলানি খাওয়াবো যে সারা জীবনের জন্য এই মহল্লার ঠিকানাই ভুলে যাবেন। গড়গড়িয়ে কথাগুলো শেষ করে একটা মুখ ঝামটি দিয়ে চলে গেল নীলিমা। শায়র ঠোঁট উল্টে ক্যাবলা কান্তের মতো বিড়বিড়িয়ে বলল, আশ্চর্য, বাঙালি মেয়েরা এত সেন্সিটিভ কেন? কি এমন বললাম? মেয়ে তো নয়, যেন ধানির লঙ্কা। আব্বাজানের ভয় দেখায়, আজীব। এতক্ষণে কৃত্তিক আর অর্ণব এগিয়ে এসেছে গেটের কাছে। শায়রকে এভাবে একা একা কথা বলতে দেখে অর্ণব ওর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে ঠিক আছিস? শায়র ঠোঁট কামড়ে বলল, দোস্ত মেয়েটাকে দেখেছিস, পুরাই রাগিনী। অর্ণব ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, যে কে ওরতে আসক্ত, আর আমার আমার এলি আছে, তাই আমাদের মেয়ে দেখিয়ে লাভ নেই দোস্ত। শায়র মাথা চুলকে শুকনো মুখে বলে, হ্যাঁ ঠিকই তো, তোমাদের বিয়ে বাসর সব শেষ, আর আমি এখনো সিঙ্গেল। শায়রের কথার পাছে অর্ণব আবারও ভুল ধরে বলল, এবারও মিস্টেক, আমার বিয়ে হয়নি, আর জেকের বাসর। শায়র চোখ ছোট ছোট করে কৃত্তিকের দিকে তাকিয়ে বলল, আমি ওকে বিশ্বাস করি না দোস্ত, ও যা অধৈর্য, সুযোগ পেলে গাড়ির মধ্যে বাসর সেরে ফেলতেও 2 মিনিট ভাববে না। শায়রের কথায় কৃতিক আচমকা বিষম খেলো, কাশতে কাশতে বলল, আমাকে নিয়ে গবেষণাটা এবার বন্ধ করবি তোরা? কৃতিকের নাজেহাল অবস্থা দেখে শায়র অর্ণবর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে একই সুরে বলে উঠল, তুই কি আসলেই গাড়িতে? ওদের কথা বলার আর কোনোরূপী ফুসরত না দিয়ে হনহনিয়ে গেটের বাইরে চলে গেল কৃতিক। কৃতিক চলে যেতে শায়র আর অর্ণব একজন আরেকজনের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, হায় জেকে শালা সব কিছুতেই ফার্স্ট। কৃতিক গেট ছাড়িয়ে বাইরে বেরোতেই দেখতে পেল একটা সাদা টয়োটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে কৃতিক কুঞ্জনের দিকে উকিঝুঁকি দিচ্ছে অমিত। একসাথে একই ভার্সিটিতে পড়ার সুবাদে প্রথম দেখাতেই অমিতকে চিনতে পারল ও, তাই সহসা এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল কৃতিক, অমিত আইরান রাইট? অমিত তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে কৃতিকের দিকে হাত বাড়িয়ে বলল, চিনতে পেরেছ তাহলে? কৃতিক একটু ইতস্ত করে হাত মিলিয়ে বলল, তা আমার বাড়ির সামনে কি করছো? অমিত মৃদু হেসে বলল, তোমার বোনের জন্য ওয়েট করছিলাম, ও তো বাংলা একাডেমিতে যায় প্রতিদিন, তাই ভাবলাম আমি যেহেতু এই গলি দিয়ে যাচ্ছি ওকেও নিয়ে যাই। কৃতিক ভ্রুকুঞ্চে করে অবাক হয়ে বলল, আমার বোন মানে? কেন, অরোরা তোমার বোন না? ওর কথার পেছন থেকে শায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, গেল। অমিত একটু ঝুঁকে মাথায় কাত করে শুধালো, কি গেল? অমিতের কথায় জল শক্ত হয়ে এসেছে কৃতিকের। কোনো মতে হাত দুটো মুঠি বন্ধ করে রেখে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে ও বলল, অরোরা আজকে যাবে না, শরীর ভালো নেই ওর, তুমি যেতে পারো। অমিত আর কী বা করবে, হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গাড়ি নিয়ে তৎক্ষণাৎ প্রস্থান করে। অমিতের গাড়িটা সবে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃতিক কাউকে কল দিয়ে বলল, কৃতিক কুঞ্জনের সীমানা ছাড়ানোর আগে সাদা টয়োটার টায়ার বরাবর গুলি করে দাও, যাতে করে সারা জীবনে আর এই বাড়ির সামনে দাঁড়ানোর সাহস না পায় ওর গাড়ি। এতক্ষণ যাবৎ সব কিছুর পেছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল শায়র আর অর্ণব। কৃতিকের শেষ কথাগুলো শুনে শায়র অর্ণবের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, দোস্ত তোকে বলেছিলাম না সকাল থেকে বাম চোখটা কেমন লাফাচ্ছে, দেখলি তো? অর্ণব চিবিয়ে চিবিয়ে বলল, তোর জীবনে নারী নামক প্যারায় এন্ট্রি ঘটেছে, ওই জন্য লাফিয়েছে, এখানকার ঘটনার জন্য নয়। তাই ভুলভাল যুক্তি প্রদান করা বন্ধ কর, নয়তো জেকে বলে তোর অন্য চোখ লাফানোর ব্যবস্থা করছি আমি, তারা। শায়র বিস্ময়ে ভ্রুকুঞ্চিত করে শুধালো, কি বলবি? বলবো তুই আবারও ওর নাম মুখে নিয়েছিস। কথাটা শেষ করেই কপটি হাসিতে প্রসারিত হলো অর্ণবের ঠোঁট। ওদিকে শায়র অর্ণবের দিকে তাকিয়ে রাগে কটমটিয়ে উঠে বিড়বিড়ালো, শালা মির্জাফর। গোধূলি বিকেলে সূর্যের ঝাঝা উত্তাপ
কমে এসেছে কিছুটা। এখন পর্যন্ত পায়ের তলার মাটি লোহার তাওয়ার মতোই তেতে আছে। চারিদিক নিস্তব্ধ। দুপুরের ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। শুনশান নীরবতার মাঝে গলির মোড় থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। ভেজা টিস্যু দিয়ে কপালে হরনিশ ঘামটুকু মুছে মাত্র কৃত্তিক কুঞ্জের কলিং বেলে হাত চালালো প্রত্যয়। আজ আর কোনো ফর্মাল পোশাকে নয়, মেরুন টি শার্ট আর ব্ল্যাক ডেনিম হাজির হয়েছে সে। কাঁধে ল্যাপটপ ব্যাগ। বাংলাদেশে আসার দরুন আমেরিকার আবহাওয়ার সাথে মিলিয়ে ডাই করা হালকা বাদামি চুলগুলোতে রুক্ষতা স্পষ্ট দৃশ্যমান। চোখের চশমাটা আঙ্গুল দিয়ে ঠেলে দরজার বাইরে দাঁড়িয়ে নিজের পছন্দের স্টাইলিশ চুলগুলোতে হাত বোলালো প্রত্যয়। অতঃপর অপেক্ষারত হলো সদর দরজা খোলার। এই উত্তপ্ত বিকেলে কিছুতেই কৃত্তিককুঞ্জে আসার ইচ্ছে ছিল না প্রত্যয়ের, কিন্তু কৃত্তিকের জরুরি তলবে না এসে আর উপায় নেই। কৃত্তিকের সিদ্ধান্ত এখন থেকে জেকে গ্রুপের বাংলাদেশি ব্রাঞ্চে নিয়মিত বসবে সে। তাই কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে এই ভর দুপুরে ছুটে আসা। কৃত্তিক মালিক মানুষ, সে চাইলেও 1000 দিন দায়িত্ব ফেলে রাখতে পারে, কিন্তু প্রত্যয়ের তো আর সেই সুযোগ নেই। পুরো কোম্পানির দায়িত্ব তার কাঁধে। বাংলাদেশ হোক কিংবা বিদেশ, অফিস তো তাকে নিয়মিত করতেই হয়। তার উপর কৃত্তিকের ব্যক্তিগত একটা সাইট ও পুরোপুরি প্রত্যয়ের দেখভাল করতে হয়। সেই হিসেবে প্রত্যয় ভীষণ ব্যস্ত একজন মানুষ। নিজের 1000 রকম দায়িত্বের কথা চিন্তা করতে করতে আবারও ভেজা টিস্যু দিয়ে কপাল মুছল প্রত্যয়। ঠিক তখনই ঝনাত করে খুলে গেল সদর দরজা। নিজের ভাবনার থেকে বেরিয়ে প্রত্যয় সামনে তাকাতেই দেখতে পেল কালো চুড়িদার পরিহিত অনুকে, যে এই মুহূর্তে প্রত্যয়কে দেখে চোখ দুটো রসগোল্লা বানিয়ে দাঁড়িয়ে আছে। অনুর চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ছোট ছোট করে ফেলল প্রত্যয়। ধীর পায়ে সামনে এগোতে এগোতে ধারালো গলায় কথা ছুড়ল তৎক্ষণাৎ। তোমার না বিয়ে হয়ে গিয়েছে কোন ভুড়িওয়ালা আড়তদারের সাথে? খুব বড়লোক, পুরান ঢাকার নামকরা ব্যবসায়ী, তোমাকে অনেক ভালোবাসে। বাসর করাও শেষ, তাহলে এখানে কি করছো? প্রত্যয়ের রক্তিম চোখের দিকে তাকিয়ে ঢকাত করে শুষ্ক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অনু। অনুর পদচারণ অনুসরণ করে প্রত্যয় এগোতে এগোতে পুনরায় বলল, কোথায় সেই গোঁফদারি সুদর্শন পুরুষ? আমিও একটু দেখি আমার অনুকে কে দিল এত সুখ। বিছানায় পারফরমেন্স কেমন ছিল সেটাও তো জানতে হয়। আমার জিনিসকে আমার আগেই উপভোগ করেছে। ভুঁড়িওয়ালার লাক আছে বলতে হয়। আমার অপরিচিতা যে ভুঁড়িতে এত শান্তি খুঁজে পায় তা জানলে এত কষ্টে জিম করে আর বডি বানাতাম না, ট্রাস্ট মি। প্রত্যয়ের উল্টাপাল্টা কথা শুনে অনু মনে মনে বলল, রাগের চোটে ওনার মাথা তার ছিঁড়ে গিয়েছে, এখনই আইস ব্যাগ দিতে হবে। যেই ভাবা সেই কাজ। অনু ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইস ব্যাগটা এনে প্রত্যয়ের মাথার উপর রেখে দিল ভোঁদৌড়। অনু ভয়ের চোটে গা ঢাকা দিতে চাইছে, ব্যাপারটা বুঝে আসতেই অনুর পেছন পেছন ছুট লাগালো প্রত্যয়। ওকে তাড়া করতে করতে চেঁচিয়ে প্রত্যয় বলল, অনুর বাচ্চা, তোমাকে আমি ছাড়বো না। আমাকে মিথ্যে বলার শাস্তি স্বরূপ মুখ সেলাই করে দেব তোমার। তারপর তোমায় দেখিয়ে দেখিয়ে আন্টি মার্কা মহিলাদের সাথে ফ্লর্ট করব, তখন বুঝবে কেমন লাগে। ধান্দাবাজ মহিলা, দাঁড়াও বলছি। কে শুনে কার কথা? অনু ছুটছে তো ছুটছে, একতলা পেরিয়ে দোতলা, দোতলার করিডোর পেরিয়ে 3 তলা, তারপর সোজা ছাদ। প্রত্যয় দমবার পাত্র নয়, এতগুলো মিথ্যে বলার শাস্তি আজ অনুকে দিয়েই ছাড়বেও। তাই তো অনুর পেছনে ছুটতে ছুটতে ছাদে চলে আসা। দৌড়ে ছাদের শেষ মাথায় এসে অকস্মাৎ থেমে গেল অনুর পা। কোনো মতে পাঁচিলে হাত দিয়ে নিজেকে সামলে ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল অনু। দেখল ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে হাত ভর করে হাঁপাচ্ছে প্রত্যয়। কয়েক সেকেন্ড হাঁপিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে অনুর দিকে তাকিয়ে রেগে গজগজিয়ে উঠে প্রত্যয় বলল, স্কুলে কি দৌড়ের কম্পিটিশন করতে নাকি? বাপরে বাপ। অনু মুখ কাচুমাচু করে বলল, আপনি কেন তাড়া করছেন আমাকে? ওই জন্যই তো দৌড়ালাম। প্রত্যয় দ্রুত পায়ে এগিয়ে এসে অনুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, শাস্তি দেব বলে তোমার সাহস কী করে হয় আমাকে এতগুলো মিথ্যে কথা বলার? তোমার কি মনে হয় তুমি বলেছ আর আমি তোমার কথা বিশ্বাস করে বসে আছি? স্টুপিড মেয়ে। সবসময় প্রশ্রয় দিয়েছি, কথার প্রাধান্য দিয়েছি, তাই বলে যা খুশি তাই বলবে? আমার ইমোশন নিয়ে খেলবে? স্পিক আপ।
অনুর কাঁধ ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল প্রত্যয়। প্রত্যয় প্রচণ্ড রেগে আছে, চোখ মুখ দেখে মনে হচ্ছে এক্ষুনি অনুকে চোখ দিয়ে ভস্ম করে দেবে এই ভদ্র সভ্য ঠান্ডা মেজাজের ছেলেটা। তারপর তার উপর মিথ্যে বলার দরুন অনুকেই দোষারোপ করছে বারবার। তাই এই মুহূর্তে ভয়ে কুঁকড়ে গিয়ে নীরবে চোখের জল ফেলছে অনু। প্রত্যয় কান্নারত অনুর দিকে তাকিয়ে রেগে ফুসফুস করতে করতে বলল, তোমাকে আমি ম্যাচিওর ভাবতাম অনু। সবসময় বিশ্বাস ছিল তুমি সব কিছু ম্যাচিওরিটি দিয়ে হ্যান্ডেল করবে আমাদের সম্পর্কটাকেও, কিন্তু না। একটুখানি সাময়িক টানাপড়নে তুমি আমাকে জাস্ট 1-2তে দূরে সরিয়ে দিলে। এ নিয়ে বিনিয়ে নিজের মিথ্যে বিয়ের কাহিনী শোনালে, তারপর বললে আমাকে ভুলে যান। হাউ সিল! এটা কি বাংলা সিনেমা পেয়েছো? অনু ফুপাতে ফুপাতে সামান্য গলা উঁচিয়ে বলল, আসলে পরিস্থিতি। ফাঁকিওর পরিস্থিতি। ভালো কিভাবে বাঁচতে হয় নিজের বোনকে দেখে শেখো। কৃত্তিক ভাই এসেছে শব্দে কথা বলা তো দূরে থাক, অভিমানে ফিরেও তাকাচ্ছে না ওর দিকে। তবুও চুপচাপ সহ্য করছে মেয়েটা। কেন জানো? কারণ ও সত্যিকারের ভালোবেসেছে। সত্যিকারের ভালোবাসার পরিস্থিতি দোহাই দেওয়াটার একটা অজুহাত মাত্র। ভালোবাসার যতটা সুখ ঠিক ততটাই যন্ত্রণা। এই মাত্রা অতিরিক্ত সুখ আর মাত্রা অতিরিক্ত যন্ত্রণা দুটোকে সয়ে নিতে পারলে তবেই না তুমি সত্যিকারের ভালোবেসেছো। কিন্তু আফসোস, তুমি এসবের কিছুই জানো না, কিছুই বোঝো না। শুধু একটা আবেগের বশে বলে দিয়েছো সারা জীবন আমার সাথে থাকবে। আরে একসাথে থাকাটা কি এতটাই সোজা? ফাক ইউর ম্যাচিউরিটি! রেগে মেগে কথা শেষ করে হনহনিয়ে পিছু হাঁটে প্রত্যয়। সঙ্গে সঙ্গে পিছন থেকে ছুটে এসে ওকে শক্ত করে ঝাপটে ধরল অনু। অনুর কান্নারত তীব্র শরীরের ঝাঁকুনি পুরোপুরি অনুভব করতে পারছে প্রত্যয়। বৈশাখী বিকেলের উত্তাপের মাঝেও তৎক্ষণাৎ একটা নরম ভেজা অনুভূতি ছেয়ে গেল প্রত্যয়ের হৃদয় মন। এভাবে কিছুটা সময় অতিবাহিত হলে চোখ দুটো খিচে বন্ধ রেখে নিজেকে কিছুটা সামলে নিয়ে নরম সুরে প্রত্যয় বলল, সরি অনু, মাথা ঠিক ছিল না, তাই তোমাকে একটু বেশি বকে ফেলেছি, কেঁদো না। অনু প্রত্যয়ের পিঠে মাথা এলিয়ে দিয়ে এদিক ওদিক না সুযোগ মাথা নাড়িয়ে বলল, আমি সরি, খুব সরি। কোনো কিছু ভাবনা চিন্তা না করে আপনার সাথে নিজের সমস্যা শেয়ার না করে এভাবে এতগুলো মিথ্যে কথা বলে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরি করার আমার মোটেই ঠিক হয়নি। আমাকে কি ক্ষমা করা যায় না? শুধু একবার প্লিজ। যেখানে তুমি আমার কাছে অপরাধী নও সেখানে ক্ষমা করার প্রশ্ন আসছে কোথা থেকে, অপরাজিতা? অনু এবার চোখ তুলে তাকায় প্রত্যয়ের পানে, বোঝার চেষ্টা করে ওর কথার সারমর্ম। প্রত্যয় ঘুরে দাঁড়িয়ে অনুর চোখ মুছিয়ে দেয়, অতঃপর হিসিয়ে শুধায়, ক্যান ইউ ফিল ইট ডিয়ার? অনু হেঁচকি টেনে বলে, কি ফিল করব? প্রত্যয় একই সুরে বলে, মাই লাভ। ইউ ফল ইন লাভ উইথ মি হার্ডলি, সেমলেসলি, ডেসপারেটলি অ্যান্ড আনকনসিয়াসলি। প্রত্যয়ের কথায় অনু লজ্জায় মেয়ে যায়, লতানো তরুর ন্যায় মাথাটা নুয়ে ফেলে তৎক্ষণাৎ। প্রত্যয় অনুর চিবুকে হাত দিয়ে মাথাটা একটু তুলে বলে, আর যদি কখনো কিছু লুকিয়েছ তাহলে সত্যি সত্যি তোমাকে আর ক্ষমা করব না আমি। অনু হেঁচকি তুলতে তুলতে না সূচক মাথা নাড়ালো। প্রত্যয় ওকে দু হাতে বাহুডোরে আগলে ধরে তপ্ত গমগমে চমৎকার আওয়াজে বলে, আমি তোমার হৃদয়ের গোপন থেকে গোপনীয় কথাটাও জানতে চাই অনু। হতে চাই তোমার সুখের সন্ধি আর দুঃখের পিছুটান। আমার নীড়ে তুমি সর্বক্ষণ ভালোবাসার অম্লান। বুড়িগঙ্গা পাড়ের নাতিশীতোষ্ণ বাতাসের সাথে সাথে তখনও ভেসে আসছিল বেসুরো দুটো গানের লাইন। আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চেনে, ভালোবাসা এই দিনে। আলিশার মহলের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় আর বড় ঘরটায় থাকেন আজমিরি শেখ। এটা মূলত কৃত্তিকের বাবা জামশেদ জায়েনের ঘর ছিল। স্বামীর সূত্রে এই ঘরের উত্তরাধিকারী এখন তিনি। আপাতত এই ঘরের কর্নারে যে দামি মখমলের ডিজাইনগুলো রয়েছে তাতেই মুখোমুখি হয়ে বসে আছে আজমিরি শেখ আর জায়েন কৃত্তিক। কৃত্তিক সেই তখন থেকে বসে বসে পায়ের উপর পা রেখে দোলাচ্ছে, দু আঙ্গুল দিয়ে বারবার ঘষে যাচ্ছে নিজের কপাল।
মূর্তিমান কৃতিকের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন আজমেরি। কৃতিক দেশে আসার পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ। কৃতিক কি বলতে এসেছে কিংবা কি বলবে সেসবের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা না করে নিজেই গভীর গলায় প্রশ্ন ছুড়লেন আজমেরি শেখ। এই ঘরে কেন এসেছো? কি চাই? কৃতিক নিজের বন্ধ চোখ জোড়া অকস্মাৎ খুলে ফেলল। অতঃপর শান্ত মসৃণ গলায় বলল, কি চাই সেটা আপনি ভালো করেই জানেন, তাহলে কেন করলেন এটা? কোন সাহসে অরুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলেন? অরু ছাড়া পুরো পুরো দুনিয়াতে এখন আর আমার কেউ নেই, আপনি সেটা ভালোভাবেই জানতেন। তবুও আমায় দ্বিতীয়বার একাকিত্বের যন্ত্রণায় ভোগালেন কেন? আনসার মি। আজমেরি থমথমে গলায় বললেন, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার গুরুজন হই। কৃতিক এক পা অন্য পায়ের উপর তুলে ডিভানে গা ছাড়িয়ে বসে বলল, হ্যাঁ তা তো হন বটে, শাশুড়ি মা বলে কথা। আমি কারো শাশুড়ি নই। কৃতিক একটু তাচ্ছিল্য করে হেসে বলল, আপনি মানেন বা না মানেন, ওরও আমার। আপনি ভালো করেই জানতেন ইউএসএ এর টু বিটি কেন পৃথিবীর মধ্যে যেয়ে কোনো গর্ত গিয়ে লুকালেও ওরকে আমি ঠিক খুঁজে বের করতাম। শুধু শুধু টাইম ওয়েস্ট করলেন। আজমেরি শেখ দমে যাওয়ার পাত্রী নন, যথেষ্টই সুকৌশলীয় মহিলা তিনি। তাই এবার চোয়াল শক্ত করে কৃতিকের চোখে চোখ রেখে আজমেরি বললেন, আমি যা করেছি তোমার আর অরুর মান সম্মান বাঁচাতে করেছি। একবার ভেবে দেখেছ এই বাড়ির একমাত্র ছোট সাহেব তার সৎ বোনকে বিয়ে করেছে? এ কথা জানাজানি হলে তোমার পরিবারের এত বছর ঐতিহ্য, নামদাম, আভিজাত্য কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের মানুষ তোমার চরিত্র আঙ্গুল তুলবে, সেই সাথে আমার ওইটুকুনি মেয়ের দিকেও। আজমেরি শেখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনের টি টেবিলের পাঁচ মেরে গর্জে উঠল কৃতিক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফাকিং সমাজ। আমার আত্মা যাকে চেয়েছে আমি তাকেই বিয়ে করেছি, তাকেই ভালোবেসেছি, আর তার সাথেই বেড শেয়ার করেছি। দেখি কোন সমাজের সাহস আছে আমার অরুকে কটাক্ষ করার। যেই সমাজ অরুর কিংবা আমার ফিলিংসের দিকে আঙ্গুল তুলবে সেই সমাজের নিয়মই ভেঙে দেব আমি। তাতে যদি আমি জানকৃতিক শেষ হয়ে যাই তবে তাই হবে। তবুও অরুকে আমি এই জনমে ছাড়ছি না। আজমেরি শেখের মুখের উপর এক নাগারে অনেকগুলো কথা ছুঁড়ে মেরে গটগটিয়ে বেরিয়ে যায় কৃতিক। যাওয়ার আগে পিছু ডেকে নির্লিপ্ত কণ্ঠে আজমেরি বললেন, যেদিন সন্তানের বাবা হবে সেদিন ঠিক বুঝবে আমি কেন এত সব করেছি। কৃতিক না ঘুরে দাঁড়িয়ে বলল, আমার আর আপনার মেয়ের ডিএনএ আর যাই হোক দুশ্চরিত্রের অধিকারী হবে না। এজ এ প্যারেন্ট দ্যাটস এনাফ ফর মি। পরক্ষণে কী ভেবে যেন ঘুরে দাঁড়িয়ে কৃতিক বলে, আর হ্যাঁ, অনু প্রত্যয়ের বিয়ের আগ পর্যন্ত আপনার ভাইয়ের পরিবার কিছুতেই যাতে কৃতিককুঞ্জে ত্যাগ না করে। পুরো বিয়ের অকেশন তারা আমার স্পেশাল গেস্ট। কৃতিক যখন কথাগুলো বলছিল তখন ওর ঠোঁট ভেঙে বেরিয়ে আসছিল সামান্য রহস্যময় ক্রুদ্ধ হাসি। কৃতিক স্থান ত্যাগ করে চলে যেতেই তীরের ছিলার মতো এক ভ্রু উঁচিয়ে আজমেরি সে কটমটিয়ে বললেন, কিয়ারা রোজারিও যে কি খেয়ে এমন তেদর ছেলের জন্ম দিয়েছিল কে জানে। এ নিশ্চয়ই ব্রিটিশদের বংশভূত। কৃতিকের উপর রাগ ঝাড়তে গিয়ে একটা কথা মিস করে গিয়েছে আজমেরি শেখ। মাত্র সেটা মস্তিষ্কে বিট করতে তিনি অস্পষ্টে বললেন, অনু আর প্রত্যয়ের বিয়ে মানে? কি বলল এই তেদর ছেলে? আমার মেয়েগুলো কি ওর খেলার পুতুল নাকি? না না, এখনই ওর এসব কৌশলী পরিকল্পনা বন্ধ করতে হবে। আজমেরি শেখ রেগেমেগে ডিভান ছাড়লেন, তারপর দ্রুত পায়ে হাঁটা ধরলেন কৃতিককে অনুসরণ করে। করিডোরে এই মাথা থেকে ও মাথা কোথাও কৃতিক নেই। অগত্যায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। আজমেরি শেখ যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশে সিঁড়িঘরের ওঠার রাস্তা। ঠিক সেখান থেকে কিছু অযাচিত আওয়াজ কর্ণকুহরে পৌঁছালো। তড়িৎ গতিতে চোখ ঘোরালেন তিনি। মরচে যাওয়ার আবছা আলোতে দেখলেন অন্ধকার সিঁড়িতে বসে বসে ফুপাচ্ছে অনু, পাশেই বসে আছে প্রত্যয়। অনু কাছে দেখে বারংবার ওর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে প্রত্যয়। অনুর মাথায় হাত বুলাতে বুলাতে আদুরে আওয়াজে ভেসে এলো প্রত্যয়ের দিক থেকে, এত কাঁদো কেন? হ্যাঁ, মাথা ব্যথা করবে তো জান। আর বকবো না, সরি তো। এই যে দেখো কানে ধরছি, ঘাট হয়েছে আমার। আমার অনু, আমার ময়না পাখি আর কাঁদে না।
পরক্ষণে আবারও নিজের বলিষ্ঠ হাতের পিঠ দিয়ে অনুর কপল মুছে দিল প্রত্যয়। আজমেরি শেখ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অনু আর প্রত্যয়ের দৃষ্টিগোচর হবার আগে দ্রুত চলে এলেন সেখান থেকে। তখন মাঝরাত, বাইরে পূর্ণিমা, রাতের আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোতে ভেসে যাচ্ছে কৃত্তিককুঞ্জের সুবিশাল মহল। রূপার বার্তার মাত্রই রুম থেকে বেরিয়েছে অরু। মা নাকি ওকে ডেকে পাঠিয়েছে। গত দুদিনে মামির উপদ্রব কমেছে খানিকটা। সে আপাতত রেজাকে নিয়ে হসপিটালে রাত্রি যাপন করছে। আর রূপা মামির মতো এত ভেজাল করে না, তাই রূপাকে খুব বেশি বিরক্ত লাগে না অরুর। ওই জন্যই তো রূপার কথা মতো সহসা রওনা হয়েছে মায়ের ঘরের দিকে। কিছু দূর গিয়ে করিডোরের মাঝপথে আটকে গেল অরুর পা। দেখলো অন্য পাশে দিয়ে অনুও বের হয়ে এসেছে। অনুকে শুকনো মুখে এগিয়ে আসতে দেখে অরু তাড়াহুড়ো করে ওর কাছে গিয়ে শুধালো, কিছু কি হয়েছে আপা? মা আমাকে হঠাৎ ডেকে পাঠালো যে? অনু ঠোঁট উল্টে জবাব দেয়, জানি না রে, আমাকেও তো ডেকে পাঠিয়েছে। সত্যি করে বল অরু, কৃত্তিক ভাইয়ের সাথে কিছু করিসনি তো? অরু বিরক্ত কণ্ঠে বলল, আপা উনি এসেছে থেকে আমার মুখের দিকে অবধি ভালো করে তাকাচ্ছে না, কথা বলা তো দূরে থাক। অনু বলল, ভাগ্যিস মামি নেই, থাকলে এটাকে তিল থেকে তাল বানিয়ে হাজারটা অপবাদ জুড়ে দিত। অরু অন্যমনস্ক হয়ে গেল। মনে মনে ভাবল, হতেও তো পারে মামির কথাই ঠিক। জায়ান কৃত্তিক এখন আর আমাকে ভালোবাসে না। এখন আর আমি আগের মতো গোলগাল নেই, শুকিয়ে গিয়েছি অনেক। তাই হয়তো আমার সৌন্দর্যের উনি আকর্ষিত হচ্ছেন না, ভালো লাগছে না আমাকে আর। ভাবনার মাঝপথে অনু আচমকা ধাক্কা দিল অরুকে। অরুর ভ্রম কেটে গেলে গলা খাদে নামিয়ে অনু বলল, এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চল। আর হ্যাঁ, কিছু করা কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখ। মা তো একটু বলবেই, ওসব মনে রাখার দরকার নেই, কেমন? অরু অনুর কথায় মাথা নাড়িয়ে সায় জানিয়ে অনুর আঁচল ধরে পেছন পেছন এগিয়ে গেল। মা, আসবো? আজমেরি শেখ হাতের বইটা রেখে ঘুরে তাকালেন। পাওয়ারি চশমায় স্পষ্ট দেখতে পেলেন ফুটন্ত কোলের মতো তার দুই মেয়েকে। একজনের পরনে লাল টুকটুকে চুড়িদার, আরেকজনের পরনে কালো। আমেরিকা থেকে আসার পরের দিনগুলোতে যেমন বিষণ্ণ মলিন মুখশ্রীতে ঢাকা পড়ে থাকতো স্নিগ্ধ চেহারাটা, এখন এই মুহূর্তে তার উপস্থিতি নেই বললেই চলে। যদিও ওরকে কাহিল দেখাচ্ছে, তবুও কোথাও একটা লাবণ্যের আভা ফুটে উঠেছে ছোট্ট মুখটায়। মেয়েদেরকে এক নজর পরখ করে আজমেরি শেখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে গম্ভীর গলায় বললেন, হ্যাঁ এসো। অনু ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে মা, শরীর খারাপ করছে তোমার? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? মায়ের কথা রহস্যচ্ছেদ করার ক্ষমতা নেই অনুর। অগত্যায় শুষ্ক ঢোক গিল ও জিভ দিয়ে অধর ভিজিয়ে বলল, ঠিকই তো আছি মা। আজমেরি শেখ আর কথা ঘোরালেন না, স্পষ্ট আওয়াজে বললেন, প্রত্যয়ের পরিবারের সাথে কথা বলা হয়েছে, ওরা কাল সন্ধ্যায় আসছে। দু বোন সেজেগুজে রেডি থাকবে। আমি তো আর জানকৃতিক না যে পরিবার সমাজে এসবের বাইরে গিয়ে যা ইচ্ছে করব। যা হবে দু পরিবারের সম্মতি এবং সকল রিচুয়াল মেনেই হবে। আজমেরি শেখের কথায় অরুর মুখটা চুপসে গেলেও আনন্দে পুলকিত হয়ে ওঠে অনুর হৃদয়। সকল আশা ভরসা বিসর্জন দেওয়ার পরে এ যেন মেঘ না চাইতে জল। ও পারছে না খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে, কারণ সেটা আর ধাঁচে নেই। তাই চুপচাপ মায়ের কথায় মাথা কাত করে সম্মতি জানালো অনু। এবার যেতে পারো। আজমেরি শেখ যাওয়ার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে দু বোন বাইরের দিকে অগ্রসর হয়। ঠিক তখনই পুনরায় অরুকে ডেকে ওঠেন তিনি। মায়ের ডাকে অরু পিছু তাকালে একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে আজমেরি বলেন, তোমার স্বামীকে বলবে সে যাতে যথাসময়ে মেহমানদের সামনে উপস্থিত থাকে। আমরা সামাজিক জীব তো, তাই এসব অতিথিদের আমাদের পালন করতে হয়, খেয়াল রাখতে হয় অতিথিদের সর্বোচ্চ আপ্যায়নে। তাই কালকের দিনটা অন্তত যাতে একটু ভদ্রভাবে নিচে নামে। কেন যেন মায়ের তিক্ত কথাগুলো আজকে বেশ মনে ধরল অনুর। ইচ্ছে তো করছে উড়ন্ত পাখির ন্যায় উড়ে উড়ে ডানা ঝাপটাতে। এই প্রথম কৃত্তিক আর ওর সম্পর্কটা মুখ দিয়ে উচ্চারণ করলেন মা। তার মানে কি একটু একটু করে সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে মায়ের কাছে? এর চেয়ে খুশির আর কী বা হতে পারে? আজ অনেকগুলো দিন পর হয়তো ওরও একটু ঘুমোতে পারবে, যাকে বলে সত্যিকারে ঘুম। ওদিকে ঘুম নেই অনুর চোখে। কি বলল মা এটা? এত তাড়াতাড়ি কি মনে করে সব কিছু মেনে নিল মা? এটা কি আসলে সত্যি নাকি স্বপ্ন? ঘুম ভেঙে গেলে যদি সব মিথ্যে হয়ে যায় তখন? অযাচিত ভয়ের সত্যতা যাচাই করার জন্য নিজের শরীরেই নিজে চিমটি কাটল অনু। আউচ! ব্যথা পেয়ে তড়াক করে উঠে বসলো। মনে মনে বলল, সবই তো ঠিক আছে,
কোনো কিছু স্বপ্ন কিংবা ভ্রম নয়, কিন্তু রেজা ভাই আর মামি জানলে কি অশান্তিটাই না করবে কে জানে। মাকে না আবার কথা দিয়ে পিষ্ট করে ফেলে, তখন তো আমারই কষ্ট হবে। হে উপরওয়ালা, যা হওয়ার তা যাতে ভালো হয়, নয়তো মায়ের কষ্ট আমি দেখতে পারবো না, কিছুতেই না। নিশুতি নিস্তব্ধ শুনশান তমসাচ্ছন্ন রাত। ওরু গভীর তলিয়ে আছে। দক্ষিণের জানালাটা হাট করে খোলা, সেথা থেকে বুড়িগঙ্গা পাড়ের শাসা বাতাস ধেয়ে আসছে। অদূরে লঞ্চের হুইসেল বাজছে, হয়তো শেষ রাতে ঘাটে ভিড়ছে। তাই ঘুমন্ত যাত্রীদের জানান দিতেই এই তীক্ষ্ণ আওয়াজ। লঞ্চের তীক্ষ্ণ আওয়াজে ঘুমের খুব একটা অসুবিধা না হলেও সিগারেটের পোড়া উৎকট গন্ধে দম বন্ধ হয়ে আসছে ঘুমন্ত অরুর। মনে হচ্ছে কেউ নাকের কাছে এসে সিগারেট ধরিয়েছে, যে সেই সিগারেট না, বিদেশি ব্র্যান্ডেড কোনো সিগারেট, যার দরুন গন্ধটাও তীক্ষ্ণ, ঘুমের মাঝেও কেমন মস্তিষ্কে গিয়ে লাগছে। বাইরের হিমেল হাওয়াটা সেই গন্ধ দূর করতে পারছে না। বেশ কিছুক্ষণ ঘুমের তালে হাঁসফাঁস করে শ্বাস নিতে না পেরে অবশেষে লাফিয়ে উঠে বসলো ওরু। বাইরের চাঁদের আলোতে আলোকিত ঘর, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো রুমে কেউ নেই, অথচ সিগারেটের গন্ধটা এখনও বর্তমান। নিজের মনের ভয় আর সন্দেহ কাটাতে উঠে গিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালালো অরু। রুম জুড়ে ফকফকে আলোক রশ্মি ছড়িয়ে পড়তে অরুর দৃষ্টিগোচর হলো মিয়ে যাওয়া ধোঁয়ার কুণ্ডলী। দেখে মনে হচ্ছে ওখানে একটু আগেও কেউ ছিল, কিন্তু কে? এত রাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে কে আসতে পারে এই রুমে? ভাবনায় পড়ে গেল অরু। তবে ভাবনারা ঘনীভূত হওয়ার আগে চোখের পাতা ভার হয়ে এলো ঘুমে। অরু আর দাঁড়িয়ে থাকতে পারল না, ততক্ষণে গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। ঘুমে তলিয়ে যেতে যেতে ভাবলো, যে থাকার থাকুক, জানকৃতিক বাড়িতেই আছে, কেউ আমার কিছু করতে পারবে না। আফটার অল হি ইজ মাই সুপার হিরো। আজ আর একাডেমিতে যাওয়ার হলো না অরুর। সন্ধ্যায় মেহমান আসবে, তার উপর এখনও কৃতিকের বন্ধুরা আছে, তাই বাড়িতে অনেক কাজ। সকাল সকালই টেলিফোন করে নীলিমাকে জানিয়ে দিয়েছে অরু। বলেছে সন্ধ্যাবেলায় যাতে শাড়ি টাড়ি পরে নীলিমাও চলে আসে, তাহলে একসাথে সেলফি তোলা যাবে। নীলিমাও বেশ উৎসুক হয়ে সায় জানিয়েছে অরুর কথায়। অবশেষে অনু আপার বিয়ে হতে যাচ্ছে, ওদের খুশির যেন সীমা নেই। নীলিমার সাথে কথা শেষ করে অরু খাবার টেবিলে আসলে আজমেরি শেখ বললেন, তাকে কি বলা হয়েছিল? তাকে বলতে মা কৃত্তিকে বুঝিয়েছে। ব্যাপারটা মাথায় আসতেই ওরও দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে যেতে যেতে বলল, এক্ষুনি বলে আসছি মা, তাড়াহুড়োয় ভুলে গিয়েছিলাম। ওরও যখন উকিঝুঁকি দিয়ে কৃতিকের রুমে প্রবেশ করলো, তখন সেই 8 বছর আগের মতোই অনুভূতি হচ্ছে ওর। মনে হচ্ছে এই বুঝিয়ে উঠে এসে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেবে কৃত্তিক, তারপর দাঁত খিচিয়ে বলবে, আমার রুমে কি চাই? অথবা হিতে বিপরীতও হতে পারে না, না উঠে হাতের ইশারায় ডেকে বলবে, এখানে বস, তোকে দেখব। মনের মাঝে বাসা বাঁধা তখন ওর রমজমা যে এখন হৃদয়ের পৃথিবীরাজ হয়ে যাবে কে জানতো। অতীতের কথা মনে পড়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমের মাঝে এগিয়ে যায় অরু। বেলা প্রায় 11টার কাছাকাছি, অথচ এখনও উদম শরীরের উপর হয়ে ঘুমাচ্ছে কৃত্তিক। কোমর অবধি টানা কমফোর্টার ছাড়িয়ে তার ভিসে পৃষ্ঠ দেশ, পুরুষালী বাহু, ফর্সা পিঠে ইতিউতি রাজত্ব গেড়ে বসা কুচকুচে কালো তিল, সবকিছু দৃশ্যমান অরুর চোখে। সেদিকে তাকালেই যেন ঘোর লেগে আসে, জাগ্রত হয় অবাধ্য নারী সত্তা। তাই বেশিক্ষণ না তাকিয়ে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে রিনরিনে আওয়াজে ডাকলো অরু, শুনছেন? কথা ছিল, কাজের কথা। কৃতিকের কোনো হেলদোল নেই, অথচ অরু একইভাবে ডাকলো বেশ কয়েকবার। পরক্ষণে মনে মনে বলল, আমি জানি সজাগ থাকলেও সাড়া দিবেন না আপনি, আমারই ভুল, আগ বাড়িয়ে ডাকতে এসেছি। ওরা যখন বিরক্ত হয়ে গাল ফুলিয়ে চলে যাচ্ছিল, তখনই আওয়াজ ভেসে আসে কৃতিকের। সকালের হাসকিটনে কৃত্তিক বলে, চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি শুধু তুই। ওরও তরতরিয়ে এগিয়ে এসে শুধালো, কি বললেন? কৃত্তিক এবার ঘুরে গেল, বালিশের পাশ থেকে মোবাইলটা কুড়িয়ে চেক করতে করতে বলল, নাথিং, কি বলতে এসেছিস সেটা বল। ওরও চোখ মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে বলে, আজ প্রত্যয় ভাইয়াদের বাড়ি থেকে মেহমান আসবে, মা বলেছে আপনাকে উপস্থিত থাকতে। কৃত্তিক ফোন স্ক্রল করতে করতে বলল, রাতে ঘুমাতে পারিনি, পার্টি অফিসের পুনর্মিলনও ঘুমের জন্য ক্যান্সেল করেছি, সারাদিন ঘুমাবো, সন্ধ্যায় ডেকে দিস, ঘুম হলে চলে আসবো। ওরও কঠিন গলায় বলল, বাড়ির জামাইদের এসবে থাকতে হয়,
আর আপনি বাড়ির ছোট জামাই। ও তাই, আমি বুঝি কৃত্তিক কুঞ্জের জামাই, আগে তো জানা ছিল না। হ্যাঁ তাই তো। কথায় কথায় কৃত্তিক খেয়াল করলো ওরু সেই তখন থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে তা কথা বলছে। কাহিনী ধরতে না পেরে কৃত্তিক ভ্রুকুটিত করে জিজ্ঞেস করলো, আমি তোর শ্বশুর না ভাসুর? হ্যাঁ, এভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? ওরও চোখ মুখ খিচিয়ে বলল, দয়া করে কিছু পড়ুন। কৃত্তিক নির্বিকার ভঙ্গিতে বলল, এমন ভাব করছিস যেন এর আগে তুই আমাকে আনড্রেস দেখেসনি। আমি তো প্যান্ট। থাক। কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠল ওরু। তৎক্ষণাৎ রুম ত্যাগ করতে করতে দাঁত কিরমির করে বলল, নির্লজ্জ বেহায়ালো, এই রুমে এসে আমার ঘাট হয়েছে। সন্ধ্যা হতেই হ্যাজাক আর ল্যান্টার্নের আলোতে সেজে উঠেছে কৃত্তিককুঞ্জ। চারিদিকে উৎসব মুখর পরিবেশ। মূলত কৃত্তিকের বন্ধুরাই মাতিয়ে রেখেছে সবকিছু। সায়র আজকের ফটোগ্রাফার। এদিকে সেদিকে যেখানে যা পাচ্ছে তারই ছবি তুলে নিচ্ছে ও। এলিসা ব্যস্ত সময় পার করছে অনুকে সাজাতে। পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় ফুল পরার চেষ্টা চালাচ্ছে ক্যাথলিন। আজ বাঙালিদের মতো 3 পিস পরেছে সে। রুমের কোথাও অরুর দেখা নেই। মেয়েটা সাজেওনি। কৃত্তিক এখনও ওর সাথে ঠিকভাবে কথা বলে না, চোখে চোখ রেখে তাকায়ও না। ওই জন্যে সাজগোজ করার ইচ্ছেটাও মরে গিয়েছে। কিন্তু এলিসা তো মোটেও কথা শোনার পাত্রী নয়। ঠিকই কোথা থেকে যেন ধরে এনে ওরুকে সাজাতে বসেছে। মেহমান এসেছে এই তো কিছুক্ষণ। ঘরোয়া আয়োজন, ছোটোখাটো আংটি বদল যাকে বলে, তাই মেহমানের সংখ্যাও কম। প্রত্যয়ের খুব ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তেমন কেউ আসেনি। অতিথিদের কিছু সময় পরে প্রত্যয় নিজেও এসেছে, পুরোপুরি ফর্মাল স্টাইলে। অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক কোটি আর ব্ল্যাক রিস্ট ওয়াচের তাকে মারাত্মক সুদর্শন লাগছে। প্রত্যয়ের কোলে তার বড় বোনের পিচি মেয়ে অন্তকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করে আজমেরি শেখকে সালাম জানালো প্রত্যয়। আজমেরি শেখ হাসি মুখে সালাম গ্রহণ করে প্রত্যয়কে বসতে বলল। মোকলেস চাচা সহ বাড়ির অন্য ভূতরা অতিথি সমাদরে ব্যস্ত। অর্ণব আর এলিসা অতিথিদের সাথে টুকটাক কথা জমিয়েছে। সায়র সকলের ভিডিও ধারণ করছে। ঠিক সেই সময় অনুকে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামে অরু আর ক্যাথলিন। কটকটে গাঢ় মেরুন রঙের হাফ সিল্ক শাড়ি আর হাত ভর্তি রেশমি চুড়ি পরিহিত অনুকে চেনাই যাচ্ছে না এখন। দেখতে অপরূপ লাগছে। হুট করে মনে হচ্ছে সিনেমার মেইন ক্যারেক্টারের এন্ট্রি হয়েছে। সবার চোখ অনুর দিকে। অন্দুকে চকলেট দিতে দিতে প্রত্যয় দু একবার আর চোখে দেখে নিল অনুকে। ওরও আজ শাড়ি পরেনি, সিকোয়েন্সের 3 পিস পরেই অনুকে নিয়ে নেমেছে সে। নিজে এসে অনুকে বসানো হলো প্রত্যয়ের পাশেই। ভালোবাসায় বিয়ে দেখা দেখির কিছু নেই, ডিরেক্ট আংটি বদল হলেই চলে। তবুও আশ মেটাতে সবাই একটু একটু করে দেখে নিল হবু বউকে। একজন মাত্র মানুষ যিনি অনুর পাশাপাশি উঠে এসে অরুকেও চিবুক তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, তিনি হলেন প্রত্যয়ের বড় ফুপি। অরু বুঝল না ওকে এভাবে দেখার কি আছে, তবে সেরকম কিছু মনেও করলো না। সবাই যখন অনু আর প্রত্যয় নিয়ে মেতে আছে তখন অরুর দিকে এগিয়ে আসেন আজমিরি শেখ। কিছুটা রাগান্বিত হয়ে গলা খাদে নামিয়ে সুধান, তোমার স্বামী কোথায়? অরু থতমত খেয়ে উপরের দিকে আঙুল উঁচিয়ে কিছু বলবে তার আগেই দেখা গেল সিঁড়ি দিয়ে নামছে কৃত্তিক। চোখে মুখে এখনো ঘুমের রেশ, এলোমেলো চুল, পরনে কালো টি-শার্ট আর ট্রাউজার পরে, পায়ে স্লিপার, হাতে আইপ্যাড। সেভাবে অতিথিদের সামনে চলে এলো কৃত্তিক। আজমেরি সে কৃত্তিককে দেখে অরুকে চোখ রাঙিয়ে চলে গেলেন। আর অরু সেখানে দাঁড়িয়ে কপাল চাপড়াতে থাকলো। এই কি স্বামী কপালে জুটলো তার। রাইট বললে লেফটে যাবে, তো লেফট বললে রাইটে। ঘাড় তেরামি ও তো একটা সীমা থাকা দরকার নাকি? কৃত্তিক সবার মাঝে আসতে প্রত্যয় দাঁড়িয়ে ওকে বসতে বলল। কৃত্তিকও গিয়ে একটা সিঙ্গেল সোফার উপর বসে পড়ল। ওকে দেখে প্রত্যয়ের 15 বছরের কাজিন ফট করে বলে উঠল, ভাইয়া আপনি দেখতে পুরাই রণবীর কাপুরের মতো, এলোমেলো চেহারাতেও হট লাগছে। প্রত্যয়ের ফুপি তৎক্ষণাৎ মেয়েকে থামিয়ে দিয়ে বলল, চুপ করবি তুমি, ইউ হ্যাভ নো ম্যানার্স। কৃত্তিক ইতস্ত করে কণ্ঠে বলল, ইটস ওকে, ছোট মানুষ বুঝতে পারিনি। সায়র মিনমিনিয়ে বলল, নিজে একটা ছোট মেয়ের জন্য দেওয়ানা হয়ে ঘুরছে আর এখানে আদিক্ষেতা দেখানো হচ্ছে, ঢং যত সব। সবার সব টকশোতে ইতি টেনে অবশেষে ছোটো মোটো করে আজমেরি শেখ অনু আর প্রত্যয়ের আংটি বদলের ঘোষণা করেন এবং সবার হৈহুল্লোড়ে ওদের আংটি বদলটা হয়ে যায়। দুই পরিবারের সম্মতি সাপেক্ষে 1 সপ্তাহ পর ঠিক করা হয় বিয়ের দিন তারিখ।
এঙ্গেজমেন্ট মানে একটা নতুন অধ্যায়ের সূচনা, দুজন দুজনকে নতুন করে চিনতে শুরু করা, অনেকটা কাছ থেকে আর অনেকটা আন্তরিকতা দিয়ে। তাই মেয়ে আর জামাইকে একটু প্রাইভেসি দিয়েছে সবাই। আলাদা কথা বলার জন্য ওদের ছাদে পাঠানো হয়েছে, আর নিচে আপাতত সবাই মিষ্টি মুখ করায় ব্যস্ত। প্রত্যয়ের ফুপি আজমিরি শেখের মুখে একটুখানি মিষ্টি পুড়ে দিয়ে হাসি মুখে বলল, আপা, আমাদের তো আরও একটা আবদার বাকি রয়ে গেল। আজমিরি শেখ খানিকটা উৎসুক হয়ে শুধালেন, কি আবদার বলুন? আমাদের আরও একজন ছেলে আছে, প্রত্যয়েরই চাচাতো ভাই, ওর নাম অমিত, নামকরা নোবেলিস্ট। কিছুদিন আগে ছোটোখাটো একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আজ আসতে পারেনি। ও আসলে আপনার ছোট মেয়েকে খুব পছন্দ করে। অনু আর প্রত্যয়ের কথা বলা কওয়ার আগে থেকেই অরুর কথা বলা বলি করেছি আমরা। ছেলেটা অবশেষে কাউকে পছন্দ করেছে, তাই আবদার না করে থাকতে পারেনি। এখন আপনাদের মতামত। প্রত্যয়ের ফুপির কথা শেষ হতেই ঘরশুদ্ধ সবাই বিব্রত চাহনি নিক্ষেপ করলো কৃত্তিকের পানে, যে এতক্ষণ যাবৎ আইপ্যাড স্ক্রল করছিল, কিন্তু এই মুহূর্তে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনিতে চেয়ে আছে এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা অরুর দিকে। অরুর নিজেরও এহেন প্রস্তাবে হতবাক, কিন্তু আপাতত ওর ভয় করছে, ভীষণ ভয়। কৃত্তিক না আবার বড়সড় ঝামেলা বাঁধিয়ে বসে। চারিদিক এমন থমথমে হয়ে আছে দেখে প্রত্যয়ের ফুপি আগ বাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে মুখের কথা কেড়ে নিয়ে শান্ত সুরে কৃত্তিক বলে, অরু যে ভার্জিন না সেটা আপনার ভাতিজা জানে তো? কি? হতবিহ্বল হয়ে গেলেন প্রত্যয়ের ফুপি। এইটুকু মেয়ে ভার্জিন না, তাও আবার এসব গোপনীয় কথা সবার মাঝে বসে বলেছে তারই সৎ ভাই। কৃত্তিক চারিদিকে একবার চোখ বোলালো, তারপর উঠে গিয়ে সবার উদ্দেশ্যে বলল, এনজয় ইয়োর কোয়ালিটি টাইম। সবাইকে বিদায় জানিয়ে উপরে যেতে যেতে সবার সামনে অরুকে ডেকে কৃত্তিক বলল, অরু, এক্ষুনি উপরে আয়। এক্ষুনি মানে এক্ষুনি। অরু রুমে পা রাখার সঙ্গে সঙ্গে ওকে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে মারল কৃত্তিক। শরীরের শক্তি ক্ষীণ, তার উপর এভাবে ছুঁড়ে মারতে মারাত্মক ব্যথা পেল অরু। কৃত্তিকের সেদিনের খেয়াল নেই, গত কয়েকদিনের রাগ হিংস্রতা সব একসাথে হয়ে মস্তিষ্ক জমা হয়েছে ওর। চোখ দুটোতে ভর করেছে রক্তিম তেজক্রিয়তা, কপালের সবকটা রগ ফুলে আছে। ওরও নিজেকে সামলে উঠে দাঁড়ালো। ও বুঝতে পারল না ওর দোষটা কোথায়, তাই ঝাঁঝিয়ে উঠে বলল, সমস্যা কি আপনার? যখন ইচ্ছে মারছেন, যখন ইচ্ছে অবহেলা করছেন, যখন ইচ্ছে কাছে টেনে নিচ্ছেন, কেন? কি করেছি আমি? কৃতিক জোর করে শক্ত হাতে ওরুর ঠোঁটের লিপস্টিক ঘষে মুছতে মুছতে বলল, কতবার বলেছি অন্য অন্য কারোর সামনে সাজবি না, কথা শুনিসনি? আমি মাত্র একটা মাস দূরে ছিলাম, এর মধ্যে অন্য নাগর জুটিয়ে ফেলেছিস। তারা এখন আমার বউয়ের জন্য আমার বাড়িতেই বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তোকে আজ আমি কি করব নিজেও জানি না। অরু কৃত্তিকে দু হাতে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, কি করবেন আপনি? আমাকে মেরে ফেলবেন? মারুন, কাটুন, যা ইচ্ছে করুন। আপনার জন্য এমনিতেই আধমরা হয়ে আছি আমি, অথচ আপনাকে দেখুন কষ্ট দিয়ে যাচ্ছেন। তো দিয়েই যাচ্ছেন, কেন দিচ্ছেন তার কোনো উত্তর নেই। কি দোষ আমার বলুন? কেন এমন করছেন, কেন? আবারও কৃত্তিকের শক্ত বুকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল অরু। এবার আর নিজের ক্রোধটা সংবরণ করতে পারল না কৃত্তিক। ওর হাত দুটো নিজের মুঠোয় পুরে গলা ছেড়ে চিৎকার করে বলল, বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। কৃত্তিক এত জোরে কথাটা বলেছে যে ওর গর্জন প্রতিধ্বনি হচ্ছে মহলের প্রতিটি দেয়ালে। সেই সাথে হলরুমের বসা সকলেই লাফিয়ে উঠেছে এহেন গর্জনে। অরুর নিজেও এই মুহূর্তে থরথরিয়ে কাঁপছে। কৃত্তিক নিজের দাঁতে দাঁত পিষে অরুর মুখের কাছে মুখ এনে বলল, ইচ্ছে তো করছে মেরে মেরে নরম তুলতুলে গালগুলোকে রক্তাক্ত করে দিতে, কিন্তু না খেয়ে খেয়ে নিজে এমন হাল করেছিস সেটা করতেও কলিজা লাগছে। এদিকে রাগটাতেও কমাতে পারছি না। ও গড! অরু কৃত্তিকের চোখে চোখ রেখে কাঁদছে। কৃত্তিকও অরুর চোখের দিকে তাকিয়ে আছে। সেভাবেই খানিকক্ষণ তাকিয়ে থেকে খানিকটা শান্ত সুরে বলে, অরু, আমার এরোগেন্সি, আমার রাগ, আমার জিদ, আমার ডেসপারেটস তুই না সহ্য করলে আর কে সহ্য করবে বলতো? কাজ আর কার কাছে খোলা বই হব আমি? তুই কি চাস আমি সারা জীবন ডিপ্রেশন আর অ্যাংজাইটিতে ধুকে ধুকে মরি? ওরও জবাব দেয় না, শুধু ঘুরে দাঁড়িয়ে নিজের পিঠে পর পড়ে থাকা লম্বা চুলগুলোকে একপাশে সরিয়ে দিয়ে চুপচাপ স্থির হয়ে থাকে। কৃতিকের রাগ সংযত করার জন্য ওরও নিজেকে তার কাছে সমর্পণ করেছে। ব্যাপারটা বোধগম্য হতেই একটানে ওর জামার ফিতেটা খুলে শক্ত হাতে ওর বাহু চেপে ধরে ওর তুলতুলে কোমল উন্মুক্ত পৃষ্ঠদেশে
ঝড়ের গতিতে মুখ ডুবিয়ে দিল কৃত্তিক।